প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুধা সাওম। দর্শক, আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। গুলশান 1-এর রেডিয়াস আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর 40তম একক চিত্রকলা প্রদর্শনী পিস। প্রদর্শনী চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক ছাত্রাবাস। কিরে, ফোন দিয়ে আমার এলাকায় আয়া বললি শত্রুর লোকে কি মিলন করবি নাকি? দেখ দোস্ত, এখন শুধু তো সময় না, তুই জানোসই আমার ছোট ভাই আসাদ মারা গেছে। এটা আমিও শুনছি। এটা হলে আমারও খুব মন খারাপ। আর আমি তোর জানাজায় আসছিলাম। আমার বন্ধু মেজাজটা এত খারাপ, মনটা চাইতেছে কি যে করি, বদমাইশের বাচ্চারা কি করছে তুই দেখছিস? ওইটাই দোষ, আমাকে নিজে ভিতরে তো অনেক ধরনের ঝামেলা আসছিল, গ্রুপিং আসছিল, মারামারি করছি। এমন অনুসারী তোরও আছে, আমারও পোলাবেন আছে, কোনো চাপ নাই। আমি তোর লোক একমত, রোডে নামবো, রাস্তা ব্লক করে আমরা মনে করি যে এটার বিচার চাই, এবং আমি এটার শেষ দেখে ছাড়ুম, পরিষ্কার কথা। তাহলে তুই এক কাম কর, তোর আর এখানে থাকার দরকার নেই, তুই ক্যাম্পাসে আয়, তোর কোনো সমস্যা নেই। হ্যাঁ দোস্ত, ওইটাই, কোনো সমস্যা নেই। আমি ঠিক আছে, আমি আইতেছি। আইতেছি কি, আমার লগেই যাবি তুই? হ্যাঁ ওইটাই, আমি তো এক লোকে যেতে পারি, চলতে। রাত 9টায় থাকছে গেম শো গেম টাইম। Ladies and gentlemen, boys and girls, সবাইকে স্বাগতম একটা ভিন্ন একটা গেম শোতে। আমাদের সাথে আছে দুটো টিম, ডান পাশে আছে টিম আবিশা, বাম পাশে আছে টিম ফুলগোলে। আমি আমার মাসলস অনেক মুভ করতে পারি। নেক্সট ভিজুয়াল প্লিজ। মোশারফ করি। ক্লোজ বাট রং। জাপান? নো। দুনিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটা? ভিয়েতনাম। সবজির নাম কয়টা? রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। কিরে, এর দরজার মধ্যে টোকা দেখে রে এত জোরে জোরে, পুলিশ নাকি? দেখছেন ভাই, হ্যাঁ, খালি সোনাটা খাইয়ে দেওয়ার নাম মুখে নিছেন, তাতে পুলিশ আয় পড়ছে। আর সত্যি সত্যি খাইয়ে দিলে কি অবস্থা হইতো, হ্যাঁ বুঝ? পুলিশ এলে অসুবিধা কি? আপনার ক্রিমিনাল নাকি? না না, আমি আর তুই তো ক্রিমিনাল। ক্রিমিনাল ওই ওই হ্যাঁ, মনে হয় কোনো গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়েছে যে নামগুলো শুয়ে রয়েছে। দরজা খুলে দে, পুলিশে ওরা ধরে লে যাবো। আমি কি কি খবর? আর চুপ, কথা কথা বসে থাক, খুব খুব দরজা দরজা। রাত 11:30 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। দেখছেন এনটিভির নিমন্ত্রণে। এবার আলাপন। গুলশান 1-এর রেডিয়াস আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধর 40তম একক চিত্রকলা প্রদর্শনী পিস। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি চিত্রশিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধ। শুভ সকাল দাদা। শুভ সকাল আপু, কেমন আছেন? এই তো ভালো আছেন। আমি খুব ভালো আছি, অনেকদিন পর আপনাকে পেলাম, এবং যেমনটি দর্শককে বলছিলাম যে আপনার 40তম একক চিত্রকর্ম প্রদর্শনী। নিঃসন্দেহে একজন শিল্পীর জীবনে একক শিল্পকর্ম প্রদর্শনী খুবই ম্যাটার করে, কিন্তু 40টা একক প্রদর্শনী এবং 40তম একক প্রদর্শনীতে আসলে এসে কেমন লাগছে? কখনো কি আশা করেছিলেন এতগুলো প্রদর্শনী করা সম্ভব হবে? এটা আমি 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 জানতামই না যে আমি কোনোদিন, আমি এখনো শিল্পী না, এখনো অনেক অনেক পথ যেতে হবে। তবে এটার পিছনে একটা গল্প আছে আর কি। এটা মা অনেক সুন্দর নকশিকাঁথা করতেন, মা এবং পিসিমা। ওইটা দেখে কিন্তু আমি আসলে এই আর্টের দিকে আসছি। তাছাড়া এটা আমার সবথেকে আমার গুরু হলো আমার বর্দা শিল্পী কালিদাস কর্মকার। তিনি আমাকে একটা মাটি, যেরকম একটা মাটি একটা পটেরি বানায় একটা পাল, আস্তে আস্তে তিনি সেইভাবে আমাকে গড়ছেন।
আচ্ছা, আমি তার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তিনি আমাকে তিনি চলে গেছেন ভগবানের কাছে, কিন্তু তিনি আমাকে এতটা পথ তার জন্যে আমি আসতে পেরেছি। নিঃসন্দেহে প্রতিটা মানুষের জীবনে আসলে শিল্পী হয়ে উঠবার জন্য কোনো না কোনো অনুপ্রেরণার জায়গা লাগে। আপনার ক্ষেত্রে সেটা মা ছিলেন এবং পিসি ছিলেন আপনি বলছিলেন, এবং একই সাথে দাদা ছিলেন। পিস যে প্রদর্শনীর কথা নিয়ে আজকে আসলে মূলত আপনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। এই এতগুলো দিন পর এসে আসলে কেন মনে হলো যে পিস নিয়ে বা শান্তি নিয়ে, যেটার পেছনে আমরা সবাই দৌড়চ্ছি, যেটা আসলে খুঁজতে আমরা ব্যস্ত, সেটা নিয়ে কাজ করা দরকার? না, এটা আমি সবসময় আমি শান্তি নিয়ে কাজ করি। আমার পেন্টিংয়ে কোনো দুঃখের ছবি নেই। একসময় আঁকতাম, কিন্তু পরে আমি দেখলাম যে না, দুঃখের ছবি আঁকবো কিসের জন্যে? আমরা সবাই শান্তি চাই। পৃথিবীটা সবাই মিলে যদি আমরা পৃথিবীটাতে শান্তি করি, মানে কোনো কারোর সাথে ঝগড়া থাকবে না, পাড়া প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক থাকবে, তাহলে কিন্তু আমরা নিজেরাই ভালো থাকবো। হ্যাঁ, অবশ্যই। অন্যরা ভালো থাকবে, আমরা নিজেরাও শান্তি পাবো। সেজন্য আমার পেন্টিং আমি দুঃখের ছবি আঁকি না, সব পিস। আমার 2টা এক্সিবিশন চলতেছে এখন। এই মাসে 13 তারিখে একটা বিদেশি ক্লাবে ওপেন হয়েছে, ওইটা হ্যাপি, ওইটার সাবজেক্টটা। আর এইটা 15 তারিখ ওপেন হয়েছে, এইটা হলো পিস, শান্তি। আর একটা যে এক্সিবিশন চলছে সেটা সম্পর্কে জানবো, কিন্তু তার আগে পিসটা সম্পর্কে একটু জানি। যেহেতু 15 নভেম্বর থেকে শুরু হয়েছে রেডিয়াস আর্ট গ্যালারিতে, গুলশান 1-এর রেডিয়াস আর্ট গ্যালারিতে, এবং এটা চলবে 1 মাস ব্যাপী, ডিসেম্বরের 15 তারিখে শেষ হবে। এতদিন পর্যন্ত আসলে কেমন রেসপন্স পাচ্ছেন আপনারা যারা দর্শক আছেন? অনেক বিদেশিরা আসছে, তারপরে এমনি অনেক ভালো ভালো গেস্ট আমি ইনভাইট করছিলাম। তো এনটিভি একটা গ্রুপও গিয়েছিলেন, তাদের কাছে আপনাদের কাছে কৃতজ্ঞ। তো প্রচুর ভালো ভালো, মানে ওপেনিং যেদিন হচ্ছে সেদিনের অ্যারেঞ্জমেন্টসটা কেমন ছিল? কারা এসেছিলেন? এটা উনি আসছিলেন, আমার চিফ গেস্ট ছিলেন ফারুক সুবহান স্যার, পররাষ্ট্র সচিব, এবং অ্যাম্বাসেডর ছিলেন। ফারুক সুবহান স্যার আমাদের খুব ক্লোজ, আমাদের ফ্যামিলি ফ্রেন্ড আর কি। তারপরে ছিলেন আমি একজন আছেন, তিনি আমার প্রচুর পেন্টিং বিক্রি করেন। ওনার ছেলেরা বাইরে থাকেন, ওনার ছেলেদের কাছেও বিক্রি করেছেন। ওনার গেস্ট নিয়ে আসেন, ওনাকে আমি মা বলি আর কি। তো আর একজন ছিলেন হলো আমাদের স্থপতি বাংলাদেশের পলাশ ভাই। আর ছিলেন নাবিলা আছেন একজন, নাবিলা রহমান, উনি আমার বন্ধু। তো সেও আমার অনেক পেন্টিং বিক্রি করে দেন। আর ছিলেন হলো রেডিয়াস আর্ট গ্যালারির যে প্রতিষ্ঠাতা, তিনি ছিলেন। আচ্ছা, তো আপনার যারা শুভাকাঙ্ক্ষী এবং যারা অতিথি ছিলেন, যারা আসছেন, তারা আপনার পেন্টিং দেখে কি বলছেন? না, সবাই খুব প্রশংসা করছেন, কারণ আমার মাধ্যমটা একটু ভিন্ন ধরনের। আমি শান্তি নিয়ে কাজ করি। তাছাড়া দাদা পলাশ ভাই নিজেই বলেছিলেন যে আমি মনে করেছিলাম যে দাদার সঙ্গে তোমার কাজে মিল থাকবে, কিন্তু এটাতে একেবারে ভিন্ন ধরনের। সেটা উনি বলছেন, ওনার বক্তব্যে বলছেন যে এটা আমি ভাবতে পারিনি যে প্রশান্তর সাথে দাদার সাথে কোনো মিল নাই কাজের। এটা আমার আলাদা একটা স্বকীয়তা তৈরি হয়েছে আপনার। দাদা, কি ধরনের কাজ মূলত আপনি এবারে করেছেন? মানে শান্তি তো আসলে আমরা এক একজন এক এক মাধ্যমে খুঁজবার চেষ্টা করি, এক এক বিষয়বস্তুকে কেন্দ্র করে হয়তো কেউ শান্তি খুঁজবার চেষ্টা করছে। আপনার পেন্টিংগুলোতে মূলত বিষয়বস্তু আকারে কি উঠে এসেছে ক্যানভাসে? আমি আমার ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আমি কাজ করেছি, যেখানে দুটো পায়রা বসে আছে। আর একটা আমার ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে কাজ করি, সেটা একটা পায়রা শান্তির জন্যে আহ্বান জানাচ্ছে সবাইকে। আচ্ছা, তো এরকম শান্তি। আর ডোর নিয়ে কিছু কাজ করেছি, ওপেন ডোর, সেটা হলো পানাম সিটি নিয়ে। পানাম সিটি মানে কি, আমাদের তো বাংলাদেশের প্রথম সিটি ছিলেন পানাম সিটি, সোনারগাঁয়ে। তো ওইটা নিয়ে অনেক কাজ করেছি। আর একটা বেদের বহরা একটা আছে, আমার খুব ফেমাস এটা পেন্টিংটা। বেদেরা যে শান্তিতে থাকে, একসাথে মিলেমিশে থাকে, সেটা আমারই ছবি তোলা ছিল। আমি বিদেশে পুরস্কারও পেয়েছি ওই ফটোগ্রাফ দেখে। তো ওইটা আছে, এরকম অনেক পেন্টিং আছে। দাদা, ছবিগুলো যখন আপনি আঁকেন তখন কি সেগুলো ইমাজিনেশন থেকে আঁকা হয় নাকি কোনো ছবি থাকে আপনার কাছে? আমি আমার নিজের ফটোগ্রাফ দেখে আমি পেন্টিং করি। আচ্ছা আচ্ছা, আমি আগে ফটোগ্রাফ করি, তুলি আগে ছবি, তারপরে ওইটা দেখেই করি আমি পেন্টিং। তারপরে আছে কিছু বয়স্ক মহিলা, 3-4টা আছে বয়স্ক, খুব বয়স্ক মহিলা, গ্রামের মহিলাদের,
তারা হাসতেছে আর কি, আচ্ছা, হ্যাঁ খুব খুশি তারা, না হাস্যোজ্জ্বল একটি দৃশ্য। হ্যাঁ এইটা এইগুলা মানুষ খুব পছন্দ করে। আর আপনার কখনো লাইভ পেইন্টিং করা হয় না? লাইভ পেইন্টিং করি লোকেশনে গিয়ে। হ্যাঁ হ্যাঁ, এটা ছোটবেলায় করতাম। আচ্ছা, ছোটবেলায় করতাম, এখন এইটা করি না, এখন বাসায় বসে করি। কিন্তু আমার এক্সিবিশনে আমার একটা প্রথমে গান দিয়ে শুরু হয়েছিল এক্সিবিশনটা। আচ্ছা, তো তারপরে আবার সেদিনকে একটা প্রোগ্রাম হলো, দুজন শিল্পী গান গেলেন আর আমি লাইভ দুটো পেন্টিং করলাম। আচ্ছা, মানে ওই মিউজিকের সাথেই? মিউজিকের সাথে। দারুণ ব্যাপার। মিউজিকের সাথে এটা বাংলাদেশে প্রথম আমি শুরু করেছি যে করা। আমার এক্সিবিশনের আগে প্রথমে একটা গানের আসর হয়। আচ্ছা, গানটা দিয়ে শুরু হয় এবং আমার তারপরে চিফ গেস্ট, অনারেবল গেস্ট যারা থাকেন তারা কথা বলেন, আমি কথা বলি, কিন্তু গানটা প্রথম শুরু করি। আচ্ছা, এইটা। আর দাদা করতেন হলো এক্সিবিশনের আগে লাইভ বড় ধরনের একটা পেন্টিং করতেন। বাহ, অনেক বড় ধরনের পেন্টিং করেই ওইটাই ওপেন হতো। ওটাই ওপেনিং? ওইটাই ওপেনিং। এবং আপনারটাও কিন্তু খুব ইন্টারেস্টিং যে লাইভ পেইন্টিং এবং লাইভ মিউজিক দুটো একসাথে। হ্যাঁ, মানে শিল্প যে একই সূত্রে গাঁথা, এটা মনে হয় এই জায়গাগুলোতে আসলে বা গেলে সেটা বোঝা যায়। হ্যাঁ, এটা সবাই বলছে যে না এটা একটা ভিন্নতা আছে। মোট কতগুলো ছবি এবারে এখানে 54টা আছে, আর যেটা হ্যাপি বিদেশি ক্লাবে হচ্ছে সেটা 60টার মতো। কোনো একটা এক্সিবিশন যখন করেন দাদা, তখন আগে থেকে কি থিমটা এরকম পিস বা যে হ্যাপি এরকম সিরিজের আলাদা আলাদা করে ভাগ করে নেন, নাকি পেইন্টিংগুলো করা হয়ে গেলে তারপরে ওই থিমটা পেইন্টিংগুলো করা হয়ে গেলে তখন আমি সিলেক্ট করি যে এইটা হ্যাপি, এইটা আমার সাবজেক্টে পিস। হ্যাঁ, মেনলি আমি পিস নিয়ে কাজ করি। আচ্ছা, এটা হ্যাপি দিয়েছি এই জন্য যে এখানে কিছু মহিলা পোর্ট্রেট আছে যেটা খুব হাসতেছে। হ্যাঁ, এটাতে আলাদা বিদেশি ক্লাবে যেটা হচ্ছে। আর এইখানে যেটা হচ্ছে এটাও মিল আছে, হ্যাপি আর পিস আসলে কানেক্টিং আসলে। আচ্ছা, কোনো এমন কালার কি আছে যখন পেইন্টিং করতে বসেন যে একটা কালার যেটা অবশ্যই থাকবে আপনার পেইন্টিং এ? রেড, মানে আজকে যেমন পরে আছেন। হ্যাঁ, আমার খুব প্রিয় কালার এই কালারটা। এটা দাদারই পেইন্টিং করা, এটা আমার বানানো, দাদার পেইন্টিং। দারুণ। আর এটা এই যে দেখেন হ্যাপি। হ্যাঁ, স্মোক করতেছে আর কি, আমি স্মোক করি না, পছন্দ করি না, কিন্তু এটা উনি খুব হ্যাপি বোঝা যাচ্ছে, 100-র উপরে বয়স। হ্যাঁ, কিন্তু এটা আমার পেইন্টিং, আমার করা, এটা ডিজাইন সবই আমার। এটা কি আপনার ফটোগ্রাফি ছিল? এটা আমার ফটোগ্রাফি না, এটা আমি গুগলে পেয়েছিলাম। আচ্ছা দাদা, পিস সম্পর্কে তো শুনছিলাম, আপনি বলছিলেন যে আরো একটা এক্সিবিশন চলছে 13 নভেম্বর থেকে, যেটা শুরু হয়েছে এবং এটা চলছে ইউরোপিয়ান ক্লাবে। তো এটা আসলে ওপেন ফর অল না, শুধুমাত্র ফরেনাররাই সেখানে দেখতে যেতে পারবে। একটু জানতে চাইবো যে আসলে এক্সিবিশনটা হ্যাপি, আপনার থিম বলছিলেন, মূলত কতগুলো ছবি রেখেছেন, কি বিষয়বস্তু নিয়ে কাজ করেছেন, হ্যাপিটাকে আসলে কিভাবে ফুটিয়ে তুলবার চেষ্টা করেছেন একটু জানবো। না, এটা বিদেশি ক্লাব হচ্ছে, এটা মানে শুধু মেম্বাররা ওখানে অ্যালাও। আচ্ছা, কেন একটা সেফটি ব্যাপার আছে। তো ওইখানে আমাকে উনি যে আর্টের যে দায়িত্বে আছেন ওইখানে মেম্বার চেয়ারম্যান স্যাররা, ওনারা আমাকে ফোন করে একদিনকে বললেন যে তুমি এক্সিবিশন করবা নাকি। কিন্তু এটা তো হচ্ছে আর কি। আমার বাসায় প্রচুর পেন্টিং, আমি চাকরি টাকরি করি না আসলে, শুধু পেন্টিংই করি। দিনবেলা আমি পেন্টিং করছি। আমার ওয়াইফ বিদেশে একটা ক্লাবের প্রিন্সিপাল, ও চলে যাওয়ার পর আমার ছেলে দেশের বাইরে থাকে, ব্যাস আমি একা খুব মজা করে পেন্টিং করে আর গান শুনি। সময় যে কোন দিক দিয়ে চলে যায় আমি টের পাই না। তো এরকম ওইখানে এক্সিবিশন করতেছি, এখানে শুধু মেম্বার যারা আছেন বিদেশিরা, শুধু ওখানে তারাই যান আর কি। আমি ওখানে খুব ভালো অনেক ছবি বিক্রি হচ্ছে আর কি ওখানে। হ্যাঁ, বিদেশিরা তো আসলে আর্ট পছন্দ করে, বাঙালিরাও করে। এখন সবার ঘরে যে কোনো একটা পেন্টিং রাখলে মানে একটা শুভা, যেরকম আপনি অনেক সুন্দর একটা শাড়ি পরেছেন, আমি বললাম যে এত সুন্দর শাড়িটা কোথায় পেলেন, হ্যাঁ সেরকম নান্দনিকতা যে জায়গাটা, তাই না দাদা? ওটা তো আসলে অন্য কোনো কিছু দিয়ে সম্ভব না, শিল্প ছাড়া। এখন সবাই পেন্টিং, আমি দেখি যে পাশে যাই পেন্টিং সবাই রাখেন, সে যে কোনো পেন্টিং হোক, রিয়েলিস্টিক হোক, ব্যবস্থাক হোক বা ক্যালিগ্রাফি হোক, সবাই কিন্তু পেন্টিং পছন্দ করেন, একটা ঘরের শোভা বাড়ায় আর কি। তো ওইখানে খুব ভালো হচ্ছে, এক্সিবিশনটা খুব ভালো হচ্ছে ওইখানে। দাদা, আপনি বলছিলেন যে একা থাকা হয়, তো কখন আসলে মন খারাপ হওয়া, সেই জায়গা থেকে ছবি আঁকা, এটা কি কখনো? না 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 না,
মন খারাপ হয় না। আমি আমি যখন টের পাই যে আমার ছেলেটা খুব ভালো আছে, আমার ওয়াইফটা খুব ভালো আছে, আমি ছবি আঁকতেছি ব্যাস, আর গান শুনি, গানটা আমাকে অনেক সঙ্গ দেয় আর কি। আমি মনে করি আমার ফ্রেন্ড মোটিভেট করে। হ্যাঁ, আমার মনে করি যে আমার কোনো কাছের কোনো বন্ধু বা আমার কোনো প্রেমিকা আমার পাশে বসে আছেন, গানটা এরকম ভাবে। আর তখন পেন্টিং করি, আমি মনে করি ও আমাকে দেখতেছে, ফলো করতেছে, আমাকে আইডিয়া দিচ্ছে। দারুণ। কোন একটা পেইন্টিং করতে গিয়ে দাদা কতদিন সময় লেগেছে ম্যাক্সিমাম? সবচেয়ে বড় পেন্টিং সময় লাগে আমার 8 ঘন্টা। 8 ঘন্টা মাত্র? 8 ঘন্টা, হ্যাঁ বড় 8 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা এরকম লাগে। ধরেন এটা 30 ইঞ্চি বাই 60 ইঞ্চি, বড় পেন্টিং, মোটামুটি বড় পেন্টিং আর কি। এটা 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা লাগে আর কি। সেটা কি একটানে বসে একবারে কি পেইন্টিং? একটানে বসে আমি ছবি শেষ করে ফেলি। আচ্ছা, আমি কোনো ব্রেক থাকে না? না, কোনো ব্রেক থাকে না। আমি ধরেন সকালবেলা ব্রেকফাস্ট করে তারপরে আমি কাজ শুরু করি, ওইটা চলতে থাকে। তারপরে দেখি যে দুপুর হয়ে গেছে, তখন আবার খাওয়া দাওয়া করে ওইটা ওই দিনকে আমি আর ছবি আঁকবো না। আচ্ছা, একটাই করি প্রতিদিনই, আমার এটাই আমার কাজ। প্রতিদিন ধরেন কোন একটি দিনে সর্বোচ্চ কতগুলো ছবি এঁকেছেন আপনি? না ওরকম ভাবে তো, নাকি একদিনে একটি ছবি আঁকা হয়? একটা একদিনে, কিন্তু গত পরশুদিনকে 2টো পেন্টিং করেছি। কারণ ওইটা একজন বলেছেন যে আমার এখানে রেডিয়াস আর্ট গ্যালারিতে একটা পেন্টিং আছে, ওটা বলছে যে এত বড় পেন্টিংটা আমি আমার বাসার জায়গা নেই। উনি বড় একটা পেন্টিং নিচ্ছেন, এই পেন্টিংটা বেদের বহর, এটা একটা ছোট করে দাও। আর বিদেশি ক্লাবে কয়েকটা বিক্রি হয়েছে, ওইখানে ওই সাবজেক্টটা আবার সবাই চাচ্ছে যে এরকম সাবজেক্টে আমি চাই পেন্টিং লাগবে। হ্যাঁ, সেই পরশুদিনকে 3টে পেন্টিং করেছি। এটা ছোট ছোট 36 বাই 30 ইঞ্চি 3টে করেছি পেন্টিং। দাদা, এই যে এতগুলো বছর ধরে আপনি আসলে ছবি আঁকছেন, এখনো মনে হয় যে শিল্প মাধ্যমটাই তো এরকম যে যত এটা সমুদ্রের মতন, যে যত বেশি যাচ্ছি তত মনে হচ্ছে যে আসলে নিজের ভিতরে কিছুই নেই, আর অনেক কিছু আসলে করা বাকি। দেখতে দেখতে আসলে 40তম একক প্রদর্শনী করে ফেললেন। সেই জায়গা থেকে প্রথম যে প্রদর্শনী করেছিলেন সেই সময়কার অনুভূতির কথা কি মনে পড়ে মাঝে মধ্যে? প্রথম একটা এক্সিবিশন করেছিলাম, সেটা কনকচাপা আর হলো শিল্পী খালিদ ভাই, মিঠু ভাইয়ের গ্যালারিতে। মিঠু ভাই আমার কাজ দেখে, আমি তখন তার আগেই কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম, তখন আমার কাজ দেখে বলছিল যে প্রশান্ত তুমি একটা এক্সিবিশন করো। ওনাদের ধানমন্ডি 1 নম্বরে একটা গ্যালারি ছিল। আচ্ছা, তো বললো যে এরকম করো, তখন আমি এক্সিবিশনটা করলাম। প্রথম ওইটা অনেক অনেক ভালো ভালো মানুষরা এসেছিলেন, যেরকম সবসময় থাকেন ভালো মানুষ, সবাই ভালো মানুষ আমরা। তো ওখানে ছিলেন হলো হুমায়ুন রশিদ চৌধুরী, তারপরে ছিলেন জুয়েল এজদা, তারপরে আমার গেস্ট হিসেবে ছিলেন, তারপরে আমার মা ছিলেন। এটা কত সালের কথা? এইটা 96-এর। 96-এর প্রথম এক্সিবিশন করি আমি এটা। কোনো একটা, যারা আর্টিস্ট যখন এক্সিবিশন করা হয় তার আগে সবসময় বলেন যে কোনো একটা এক্সিবিশনের অ্যারেঞ্জমেন্টস করা কোনো একটা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করা থেকে কম না। আপনি এই যে এত হ্যাসেলটা নিতে পারেন, এটা তো আসলে একটা বেশ বড়, বলবো যে একটা সাহস এবং কনফিডেন্সের ব্যাপার। এতটা স্টেমিনা আসলে কিভাবে পান? এটা আসলে আমার বাবা মার আশীর্বাদ, বিশেষ করে মা আমাকে অনেক আশীর্বাদ করে গেছেন, এবং আমার দাদার জন্য আসলে এত দূর আসতে পারছি। সেই সাথে দাদা আপনার নিজের মেধা, সততা, পরিশ্রম এগুলো তো ছিল, তাই না? হ্যাঁ, তা তো অবশ্যই। আমি কখনো মিথ্যা কথা বলি না, আমি পছন্দ করি না, এটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি। তো আমি যতটুকু পারি আমি ভালো থাকার চেষ্টা করি, মানুষের সাথে ভালো বিহেভ করি, কারো পছন্দ না হলে কথা বলি না, বা কেউ আমাকে যদি অন্যরকমভাবে দেখে আমি তার সাথে মিশি না, এই আর কি। সেটাই, এই যে ইমোশনটা না, এই ইমোশনটাই আসলে ফুয়েল কোন একজন শিল্পীর জন্য, শিল্পী হয়ে উঠবার জন্য, যেটা এই যে কথার মধ্যে আপনি আবেগী হয়ে যাচ্ছেন সেটাতেই আমরা বুঝতে পারি। একটু ছোট্ট করে দাদা জানতে চাইবো যে আসলে কি দেখেন নিজেকে নিয়ে, স্বপ্নটা কোথায় যেতে চান, কোন গন্তব্যে হাঁটছেন? আমি তো কেবলই শুরু করলাম আর কি আমার জীবনটা। আসলে এটা অনেক দূর, আমার 100টা এক্সিবিশন করার ইচ্ছা আছে, 100তম। আর আমি এই পর্যন্ত 20টা দেশের মতো ঘুরেছি, আমার আশা আছে যে 100টা দেশ ঘুরবো। আচ্ছা, আমার কালিদাস দা 100-এর বেশি দেশ ঘুরেছেন, আমেরিকায় হয়তো 50 বার গিয়েছেন,
কিন্তু দাদার মতো তো হতে পারবো না, ওইটা সম্ভব না। দাদার আমি যতটুকু পারবো, এটা দাদার জন্যই আমি এত দূর আসতে পারছি আর কি। জি। তো এটা দাদার মানুষ যাতে বলতে পারে যে হ্যাঁ প্রশান্ত ও কালিদার ভাই, এটা যেন বলতে পারে, এটা আমাকে আশীর্বাদ করবেন আপনারা সবাই অবশ্যই যারা দেখতেছেন। দাদা আপনি আপনার মতন হয়ে উঠুন, আমরা সেটাই প্রত্যাশা করি। খুব ভালো থাকুন, সবসময় যেমন প্রাণবন্ত থেকেছেন, আমরা আপনাকে এমনটাই প্রাণবন্ত আর হাসি খুশি দেখতে চাই। আজকে আমাদের আয়োজনে এসেছেন, সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদের এবং সবাইকে, আপনার যারা আছেন এনটিভি সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ যে আমার মতো একটা ক্ষুদ্র শিল্পীকে আপনারা ডেকেছেন। অনেক ধন্যবাদ। আমাদের আমন্ত্রণে আপনি সাড়া দিয়েছেন, সেজন্য অশেষ কৃতজ্ঞতা। আপনাদেরও অনেক কৃতজ্ঞতা। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।